যখন সঙ্গী বানায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দি ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌরুই দাসের কলমে ডিটেকটিভ রুদ্র সন্দীপ সিরিজের প্রথম গোয়েন্দা গল্প। তোমাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তোমরা অনেকেই গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই ঝটপট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে যখনই চ্যানেলে নতুন কোনো গল্প আসবে তার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তার সাথে কমেন্ট সেকশনের পাশে হাইপ বাটন প্রেস করতে একদম ভুলবে না। চলো আর কথা নয়, সরাসরি গল্পের কথা। আজকের গল্পে কথকের ভূমিকায় থাকছে অচ্যুতা। গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৌরুই দাসের কলমে সত্য যেখানে লুকানো গল্পের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব আসবে আগামীকাল সন্ধে 6টায়। আগের গল্পে যারা সঠিক উত্তর দিয়েছিলেন তাদের নামগুলি হল শচীন্দ্রনাথ মালাকার, শেখ সালিম, সুস্মিতা গোলদার, অরবিন্দ দাস, প্রীতিকণা পাড়ই, ইন্দ্রাণী আড্ডি কর্মকার, বন্দিতা ভট্টাচার্য, সবিতা রায়, ইচ্ছে নদীর গল্প, গল্পপ্রেমী, হরাইজন, মানবেন্দ্র পল্লে। বাবা, আমি আর এই অপমান সহ্য করতে পারছি না। পারলে তুমি আমায় ক্ষমা করো। কি কথা বলছিস তুই? তুই কোথায় আছিস? এত রাতে তুই আমায় ফোন করেছিস? তুই ঘরে নেই? না বাবা, আমার জন্য তোমাকে, মাকে, বোনকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আমি চাই না আর তোমাদেরকে অপমান করুক। পারলে আমায় ক্ষমা করো। আমি তোমাদের জন্য কিছুই করে যেতে পারলাম না। না না, তুই 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 এসব কথা একদম বলিস না। তুই কোথায় আছিস বল, আমাকে বল। আর এমন সময় বাইরে ধপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। নিখিলেশবাবু চমকে উঠলেন। পাশে ওনার স্ত্রী শুয়েছিলেন, তিনিও চিৎকার শুনে ঘুম থেকে উঠে বসলেন। তারপর বললেন, কি হয়েছে গো? বাইরে মনে হলো কিছু একটা পড়লো, এত জোরে শব্দ হলো। তুমি কার সাথে ফোনে কথা বলছো? আর তোমাকে এমন দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো আমাকে। নিখিলেশবাবু আর কোনো কথা উত্তর না দিয়ে হন্তদন্ত হয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে গেলেন। আর যা দেখলেন তাতে তিনি আর কোনো কথা বলতে পারলেন না। শরীরের যেটুকু রক্ত ছিল যেন মনে হলো নিমেষের মধ্যে সব জল হয়ে গেল। নিখিলেশবাবুকে বাইরে বেরিয়ে আসতে দেখে ওনার স্ত্রী মাধবী বাইরে বেরিয়ে এলেন আর দেখতে পেলেন উঠোনের মধ্যে ছেলের রক্তাক্ত শরীরটা পড়ে আছে। সামনে এগিয়ে গিয়ে ছেলের মাথাটা নিজের কোলে নিলেন আর কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, কি হয়েছে তোর বাবু? কি হয়েছে তোর? এই অবস্থা হলো কিভাবে বাবু? বল কি হয়েছে তোর? তুই কথা বলছিস না কেন বাবা? কি হয়েছে তোর বাবু? গো সূর্য কথা বলছে না কেন গো? ওকে একটু দেখো না এসে। তাড়াতাড়ি ডাক্তারকে ফোন করো, ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওর মাথার থেকে রক্ত বের হচ্ছে। বাইরে চিৎকার শুনতে পেয়ে নিখিলেশবাবুর মেয়ে প্রিয়া বাইরে বেরিয়ে আসে আর বাবা মাকে কাঁদতে দেখে সে অবাক হয়ে যায়। সামনে এগিয়ে গিয়ে দেখে তার দাদা রক্তাক্ত অবস্থায় শুয়ে আছে, যার জামা রক্তে ভর্তি। সেই সাথে তার চোখ গেল তার দাদার হাতের দিকে, সেখানে থেকেও অনেকটা রক্ত বের হয়েছে। এতক্ষণ পর কাঁদতে কাঁদতে সেও মাটিতে বসে পড়ল।
আর সে বলে উঠল, মা, ওমা, দাদা দাদা হাত কেটে নিয়েছে। এই দেখো, এখান থেকে রক্ত বেরোচ্ছে। দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। মা, ওমা, দাদাকে হাসপাতালে নিয়ে যেতে হবে গো। কিন্তু এত রাতে গাড়ি কোথায় পাবো? আশেপাশে একটু দেখ মা, ছেলেটা আমার এরকম কেন করে নিল? হে ভগবান, ওকে তুমি রক্ষা করো। নিখিলেশ বাবু ছেলের এমন অবস্থা দেখে পাথর হয়ে যায়। তিনি আর কোনো কথা বলতে পারছেন না। চুপচাপ ফ্যাল ফ্যাল চোখে তিনি শুধু তাকিয়ে দেখছেন। মাধবী দেবী সেই তখন থেকে কেঁদেই চলেছে। প্রিয়া দৌড়ে আশেপাশের লোকজনদের ডাকতে থাকে। তারা আসে, কিন্তু এর মধ্যে অনেকটা সময় চলে যায়। কোনো রকম করে পীযূষকে নিয়ে হাসপাতালে পৌঁছায়। ডাক্তার পীযূষকে ওটিতে নিয়ে যায়। বেশ কয়েক ঘন্টা কঠিন অস্ত্রোপচার হয়, কিন্তু সব মায়া কাটিয়ে দিয়ে পীযূষ তার বাবা মা বোনকে ছেড়ে অনেক দূরে চলে যায়, যেখান থেকে আর তাকে ফিরিয়ে আনা সম্ভব হয় না। এই ঘটনায় তার বাবা মা আর বোন ভেঙে পড়ে। মাঝখানে কেটে গেছে 2 দিন। এই 2 দিন নিখিলেশ বাবু কারোর সাথে কোনো কথা বলেননি, যেন মানুষটার জীবন থেকেও মারা গেছেন, পাথর হয়ে গেছেন। মাধবী দেবী পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে চেষ্টা করলেও স্বামীর এমন অবস্থা দেখে তিনি আরও ভেঙে পড়েন। কি করবেন বুঝতে পারছেন না। স্বামী আর মেয়েকে নিয়ে ওনাকে বাঁচতে হবে, তাই ওনাকে এখন অনেক শক্ত হতে হবে, না হলে সংসারটা পুরো ভেসে যাবে। তাই মাধবী দেবীর কষ্ট হলেও সেই কষ্ট তিনি মনের মধ্যে চাপা রেখেছেন। তিনি নিখিলেশ বাবুকে স্বাভাবিক করার চেষ্টা করছেন, কিন্তু উনি নিজেকে একটা ঘরের মধ্যে বন্দি করে নিয়েছেন। মেয়ে প্রিয়াও এসব দেখে ভেতরে ভেতরে ভেঙে পড়ছে। সামান্য পোস্টমাস্টারের চাকরি করেন নিখিলেশ বাবু। ছেলে মেয়ে স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিল তাদের। স্ত্রী মাধবী দেবী একজন গৃহবধূ। ছেলে পীযূষ কলেজে 3rd ইয়ারে পড়ে। মেয়ে ছোট, উচ্চ মাধ্যমিক দেবে। অন্যদিকে হ্যাঁ গো, শুনছো? পাড়ার কারোর মনের অবস্থা ভালো নেই। যা হয়ে গেল পীযূষদের সাথে। ছেলেটা এত বড় বোকামি কিভাবে করলো বলো তো? কি আর করবে বলো? আমি তো ভাবতাম ছেলেটা বুদ্ধিমান, এভাবে এত বড় বোকামি করে বসবে সেটাই তো বুঝতে পারিনি। ছেলেটাকে ছোট থেকে দেখছি, কোনো খারাপ কিছু তো কোনোদিন দেখিনি। আর এইভাবে যে পাড়ার লোকের কথা শুনে এমন একটা পদক্ষেপ নেবে, এটাই তো বিশ্বাস হচ্ছে না। পাড়ার লোকের আর কাজ কি বলো? শুধু তো ঝামেলা সৃষ্টি করা। এর ঘরের কথা ওর ঘরে গিয়ে বলে, আর ওর ঘরের কথা তার ঘরে গিয়ে বলে। শুধু অশান্তি সৃষ্টি করাই তো এদের কাজ। সত্যি বাবা, আমরা যে কোন যুগে বাস করছি কে জানে। কি হয়েছে মা? তোমরা সকাল সকাল কি নিয়ে এত আলোচনা করছো? কি নিয়ে আলোচনা করব বলো তো? পীযূষটা যে এমন একটা পদক্ষেপ নিয়ে বসবে সেটাই তো বুঝতে পারিনি। ছেলেটা যে এইরকম একটা কাজ করলো, সত্যি ওর বাবা মায়ের উপরে এত মায়া হচ্ছে। ছেলেটা ওদের কথা একবারও ভাবলো না। এবারে একা মেয়েকে নিয়ে ওনারা কি করবেন কে জানে। হ্যাঁ মা, তুমি যা বলেছো তা তো ঠিকই, কিন্তু কি আর করবে বলো? ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। তবে আমি একটা কথা বুঝতে পারছি না, আমি যতটা পীযূষকে চিনি তাতে তো এইভাবে হেরে যাওয়ার মানুষ তো ছিল না। সেটাই তো, আমিও তো তোর মাকে সে কথাই বলছি। পীযূষকে আমরা ছোট থেকে দেখছি, ছোটবেলা থেকেই চিনি। ও ছেলে কি এত তাড়াতাড়ি হার মেনে নেওয়ার ছেলে ছিল নাকি? একটা কেস হয়েছে ওর সাথে, ঠিক আছে মানছি, কিন্তু তাতে এত ভেঙে পড়ার তো কিছু নেই। কেউ তো আর তার এই অপরাধ বিশ্বাস করেনি। হ্যাঁ, কিছুদিন আগে কাকু এসেছিল তো আমার কাছে, ওই জামিনের জন্য উকিলের সাথে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। তা আমার 2-1 জন উকিলের সাথে যোগাযোগ ছিল, তাই বলে আমি যোগাযোগ করিয়ে দিয়েছিলাম। পীযূষের সাথে ভেবেছিলাম গিয়ে কথা বলবো,
কিন্তু সেই সুযোগটাই তো আর পেলাম না। হ্যাঁ, ছেলেটা ড্রাগ কেসের সাথে কিভাবে যে জড়িয়ে গেল সেটাই তো জানা হলো না। ওর সাথে ওর রহস্যটাও চলে গেল। ভাবলেই বড্ড কষ্ট হচ্ছে। মাধবীটার কাছে শুনলাম নিখিলেশদা নাকি একেবারে পাথর হয়ে গেছেন, কোনো কথা বলছেন না, খাওয়া দাওয়াও তেমন করছেন না। কি যে হবে কে জানে। আমি একবার গিয়েছিলাম নিখিলেশদার সাথে দেখা করতে, কিন্তু উনি আমার সাথে দেখা করেননি। হ্যাঁ, তুমি আবার যাবে। ওনাকে তো স্বাভাবিক হতেই হবে, না হলে পরিবারটাকে কে দেখবে? আমরা যদি ওনাদের পাশে না থাকি তাহলে কি আর হয়? ঠিক আছে, তাহলে আমি আরও যাব। ওদের অবস্থা সত্যিই খারাপ। ছেলেটাকে হারিয়ে তারা একেবারে দিশেহারা হয়ে পড়েছে। আর এমন সময় কলিং বেলটা বেজে উঠল। যুথিকা দেবী দরজা খুলে দিতেই দেখতে পেলেন সামনে নিখিলেশ বাবু দাঁড়িয়ে আছেন। ওনাকে দেখে যুথিকা দেবী একটু অবাক হলেন। তাও তিনি বললেন, আরে নিখিলেশ দাজে, আসুন আসুন, ভেতরে আসুন। নিখিলেশ বাবু বসার ঘরে এসে উপস্থিত হলেন। রুদ্র আর অবিনাশবাবু নিখিলেশ বাবুকে দেখে অবাক হলেন। তাও তারা নিখিলেশ বাবুকে বসতে বললেন। নিখিলেশ বাবু বসলেন আর তারপর রুদ্রর দিকে তাকিয়ে বলে উঠলেন, রুদ্র বাবা, তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। কথাগুলো একটু ব্যক্তিগত, আর সেগুলো আমি তোমাকেই বলতে চাই। হ্যাঁ বলুন না কাকু, কি বলবেন আপনি? না, আমি তোমার সাথে শুধু কথা বলতে চাই। নিখিলেশ বাবুর কথা শুনে রুদ্রর বাবা মা অর্থাৎ অবিনাশ বাবু আর যুথিকা দেবী বুঝতে পারলেন হয়তো সত্যিই কিছু জরুরি কথা আছে, তাই তিনি সকলের সামনে বলতে চাইছেন না। ওনারা দুজনেই ঘরের ভেতর চলে গেলেন। তবে যাওয়ার আগে অবিনাশ বাবু বলে গেলেন, নিখিলেশ, তুমি রুদ্রর সাথে কথা বলো, আমরা ভেতরে যাচ্ছি। তারপর তারা দুজনেই ঘরের ভেতরে চলে যেতেই রুদ্র সোফায় ভালো করে বসে বলে উঠল, হ্যাঁ এবার বলুন কাকু, আপনি কি বলতে চান? কেমন জরুরি কথা আছে? রুদ্র, তুমি তো সব জানো। তোমার জন্য ছেলেটাকে আমি জামিনে ছাড়িয়ে নিয়ে আসতে পেরেছিলাম, আর তারপর দেখো কি কাণ্ড ঘটিয়ে ফেলল। একবারও কি ওরা আমাদের কথা মনে পড়ল না? ও তো চলে যাবে, তারপর আমাদের অবস্থা কি হবে একবারও ভাবলো না। কথা বলতে বলতেই নিখিলেশ বাবুর গলাটা ধরে এসেছিল। রুদ্র জলের বোতলটা ওনার দিকে বাড়িয়ে দিল। হাত বাড়িয়ে জলের বোতলটা নিয়ে তার থেকে কিছুটা জল পান করলেন। তারপর একটা দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করে আবার বলতে শুরু করলেন, রুদ্র, তুমি যে উকিলের সাথে যোগাযোগ করে দিয়েছিলে, সেই উকিলই জামিনের ব্যবস্থা করে দিয়েছিল। আমি ভেবেছিলাম পরের দিন এসে তোমার সাথে দেখা করে যাব, কিন্তু সেটা আর হলো না। ছেলেটাকে আমি থানা থেকে তো নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু মৃত্যুর হাত থেকে ওকে বাঁচাতে পারলাম না। নিজেকে সামলান কাকু, নিজেকে সামলান। জানি এই ঘটনার সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার নেই, কিন্তু তাও শক্ত হতে হবে আপনাকে। কাকিমার প্রিয়াকে তো আপনাকেই দেখতে হবে। হ্যাঁ রুদ্র, আমি জানি। ওদেরকে তো আমাকেই দেখতে হবে, আমাকে শক্ত হতে হবে। কিন্তু কি বলতো, বাবা তো, কি করে এটা মেনে নেব আমি সেটাই বুঝতে পারছি না। বুঝতে পারছি আমি কাকু, কিন্তু কিছুই তো আমাদের করার নেই, তাই না? পীযূষটা যে এমন একটা অঘটন ঘটিয়ে বসবে সেটাই তো আশা করা যায় না। এতটা বোকামি কেন করলো কে জানে। আমরা সবাই জানি ও ওই রকম একটা কাজ কোনোদিনই করতে পারে না, কিন্তু তাও কেন এমন করলো সেটা আর জানা হলো না। রুদ্র, তোমাকে একটা কথা বলি, যে কথাটা আমি তোমাকে বলতে এসেছি সেটা বাইরের কেউ জানে না। পীযূষের মৃত্যুটা আমার কাছে স্বাভাবিক না। আমি বলতে চাইছি, তাকে পুলিশ ড্রাগ চক্রের কারণে ধরে নিয়ে গেছে, আর তার জন্য সে আত্মহত্যা করেনি। এর পেছনে অন্য কোনো কারণ আছে। পীযূষ আমাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু বলেনি। ওকে দেখে আমি স্পষ্ট বুঝেছিলাম ও কোনো একটা কারণে খুব ভয় পাচ্ছে, কিন্তু কারণটা যে কি সেটা আমি জানি না।
আচ্ছা, ঠিক কি কারণেও ভয় পাচ্ছিল? তাহলে কি সত্যি পীযূষ ড্রাগ চক্রের সাথে যুক্ত ছিল? মানে পুলিশের ভয়ে নাকি যারা এই ড্রাগ কেসের সাথে জড়িত তাদের জন্য পীযূষ ভয় পেয়ে আত্মহত্যা করলো? আচ্ছা কাকু, একটা কথা বলুন তো, পীযূষ তো বাড়িতেই থাকতো, তা ওর ব্যবহারে এমন কিছু অস্বাভাবিক কোনোদিন দেখেছিলেন? অথবা ধরুন পীযূষের কোনো কথা শুনেছিলেন? একটু মনে করে বলার চেষ্টা করুন তো। রুদ্র, আমি পীযূষকে একেবারেই স্বাভাবিক দেখেছি। কোনোদিন কোনো অস্বাভাবিক কিছু নজরে পড়েনি। ড্রাগ কেসটায় ওকে ফাঁসানো হয়েছে, এটা আমি ড্যাম শিওর। ওটা একটা লোক দেখানো হতে পারে। কিন্তু কেন কাকু? মানে আপনার এইরকম মনে হওয়ার কারণটা ঠিক কি? আপনি কি কিছু দেখেছেন? দেখেছি বলছি না, এখন আমি তোমাকে আরেকটা কথা বলছি। এই কথাটা আমার বাড়ির 4 জন ছাড়া আর কেউ জানে না। আর আমি জানি না এই ঘটনার সাথে সেই ঘটনার কোনো যোগ আছে কিনা, কিন্তু আমার মন বলছে একটা তো গন্ডগোল নিশ্চয় ছিল। কোন গন্ডগোলের কথা বলছেন আপনি? কাকু, কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে সবটা খুলে বলুন আমায়, নাহলে আমি কিছুই বুঝতে পারছি না। আসলে রুদ্র, 3-7 আগে পীযূষ রাতের বেলা একটা মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে আসে, আর তারপর বলে মেয়েটির বাড়ির লোক নাকি জোর করে অন্য জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মেয়েটি এখন পড়াশোনা করতে চাইছে, বিয়ে করতে চায় না, আর সেই জন্যই মেয়েটি পীযূষের সাথে এসেছে। তাই মেয়েটি পীযূষের কে ছিল? পীযূষ কিছু বলতে চাইছিল না, কিন্তু রাতের বেলা একটা মেয়েকে বাড়িতে রাখতেও আমি প্রথমে রাজি হচ্ছিলাম না। কোত্থেকে হয়তো পুলিশ এসে আমাদের ধরে নিয়ে যাবে, তখন উটকো ঝামেলা। এই জন্য আমি রাজি ছিলাম না। কিন্তু পীযূষ আমাকে অনেক করে বলে যে মেয়েটি ওর বন্ধু, 2-4 দিন বাড়িতে থাকবে, তারপর চলে যাবে। আচ্ছা, তারপর? মেয়েটা কিছুদিন ছিল আমাদের বাড়িতে। কিছুদিন পর আমাদের বাড়ি থেকে ও হঠাৎ কোথায় চলে গেল, কাউকে কিছু না বলে। পীযূষকে আমি মেয়েটার ব্যাপারে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু পীযূষ বলল ও চলে গেছে। কিন্তু এইভাবে আমাদের কাউকে কিছু না বলে যাওয়ার জন্য আমি খুব বিরক্ত হয়েছিলাম। পীযূষকে মেয়েটার নাম, বাড়ি কোথায় সবকিছু জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু পীযূষ আমায় কিচ্ছু বলেনি। আর তারপর একদিন পুলিশের কাছ থেকে ফোন এলো, পীযূষকে নাকি পুলিশ ড্রাগ কেসের জন্য অ্যারেস্ট করেছে। আমরা তো কিছুই বুঝতে পারছিলাম না, এটা কিভাবে সম্ভব। তাই আমার মনে হচ্ছে ওই মেয়েটার জন্যই কি পীযূষকে মরতে হলো। এই মেয়েটাকে আপনারা আগে দেখেছিলেন নাকি? না রুদ্র, আমরা তো কোনোদিন মেয়েটাকে আগে দেখিনি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত জানি না মেয়েটা কেমন দেখতে। হোয়াট? হ্যাঁ, মেয়েটাকে দেখার তো প্রশ্নই ওঠেনি। পীযূষ তো কোনোদিনই কোনো মেয়ের ব্যাপারে আমাদের বলেনি। তার উপর ওই মেয়েকে যখন বাড়িতে আনলো তখন সে বোরখা পরে এসেছিল। তারপর যে কটা দিন ছিল মেয়েটা বোরখা পরেই থাকতো, তাই তার মুখটা আমরা কোনোদিন দেখিনি। পীযূষের মা মেয়েটাকে বলেছিল যে এখানে তো কেউ নেই, তাহলে বোরখা পরে আছো কেন? কিন্তু তাতে মেয়েটি বলেছিল আমাদের এটা বাইরের লোকেদের সামনে পরে থাকতে হয়। মেয়েটা কি মুসলিম ছিল? কি করে জানবো বলো তো রুদ্র, নাম পর্যন্ত পীযূষ আমাদের বলেনি। আর কার সাথে থাকতো? আমার মেয়ের রুমেই থাকতো, কিন্তু কোনোদিন মেয়েটা বোরখা খুলতো না। এটা কি রকম কথা? আচ্ছা, আপনারা মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করেননি? না, তোমার কাকিমা একবার মেয়েটাকে জিজ্ঞাসা করেছিল, কিন্তু মেয়েটা কোনো উত্তর দিতে চায়নি। আর পীযূষও আমাদেরকে বলেছিল ওকে কিছু জিজ্ঞাসা না করতে, তাই আমরাও আর কিছু জিজ্ঞাসা করিনি। কিন্তু আমার মেয়েটাকে কেমন যেন একটা মনে হতো। ফোনে আবার কার সাথে কথা বলতো, প্রিয়া আমাদের বলেছিল, তাও আবার বাথরুমে গিয়ে। কিন্তু কার সাথে কথা বলতো সেটা জানি না। পীযূষকে যতবারই মেয়েটার ব্যাপারে কিছু জিজ্ঞাসা করেছি তখনই ও এড়িয়ে গেছে। পীযূষের সাথে মেয়েটির কোনো সম্পর্ক ছিল কিনা সেটা স্পষ্ট করে বলতে পারবো না, তবে মেয়েটার সাথে পীযূষ কোনো একটা ব্যাপারে কথা বলতো, আর তখনই মেয়েটা খুব ভয়ে থাকতো। এটা কিভাবে জানলেন? প্রিয়া বাথরুমে ছিল, আর সেটা ওরা দুজনেই খেয়াল করেনি। হঠাৎ করে প্রিয়াকে ঘরে দেখে দুজনেই চমকে গিয়েছিল। কথা শুনতে পায়নি, কিন্তু মেয়েটাকে এমনভাবে চমকাতে দেখে প্রিয়া বুঝেছিল মেয়েটা খুব ভয়ে আছে। তারপর পীযূষ প্রিয়াকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। প্রিয়া ঘর থেকে বেরিয়ে যায়। তারপরেও ওরা বেশ কিছুক্ষণ কথা বলে,
আর সেদিনই আমরা মেয়েটাকে শেষ দেখেছিলাম, তারপর আর দেখিনি। পীযূষ বলেছিল ওকে নিয়ে বেশি মাথা ঘামাতে না। আমরা আবার তাই কোনো প্রশ্ন করিনি, কিন্তু এখন মনে হচ্ছে মেয়েটা কি আমার ছেলের মৃত্যুর জন্য কোনো রকমভাবে জড়িত? তাহলে মেয়েটা রাতারাতি কোথায় চলে গেল? তোমাকে এটা একটু খুঁজে বার করতে হবে বাবা। আমি জানি আমার ছেলে আর কোনোদিন ফিরবে না, কিন্তু এত বড় একটা খারাপ কাজ পীযূষ করতে পারে না এটা আমি বিশ্বাস করি। কিন্তু তাও সে কিভাবে ড্রাগ কেসের সাথে জড়িয়ে গেল? আমার মনে হচ্ছে এটার পেছনে কোনো একটা বড় চক্রান্ত আছে, আর যেটাতে পীযূষ ফেঁসে গিয়েছিল। রুদ্র, বাবা রুদ্র, সত্যিটা তোমাকে খুঁজে বার করতেই হবে। তোমার সাথে তো অনেকের যোগাযোগ আছে, তুমি কিছু করতে পারবে না? পীযূষের মাথা থেকে এত বড় একটা অন্যায়ের বোঝা সরাতেই হবে। আমি আমার ছেলেকে চিনি, সে এত বড় খারাপ কাজ কখনোই করতে পারে না। আমি আমার ছেলেকে এমন শিক্ষা কোনো দিনই দিইনি। আপনি চিন্তা করবেন না কাকু, আমি দেখছি কি করা যায়। আচ্ছা, পীযূষের পোস্টমর্টম রিপোর্ট নিশ্চয়ই হয়েছে, তা ওগুলো আমার একটু লাগবে। আমি সাথে করে নিয়ে এসেছি, তুমি রাখতে পারো তোমার কাছে, তোমার কাজে লাগতে পারে। অসংখ্য ধন্যবাদ কাকু। ঠিক আছে, আমি কতটা কি করতে পারি দেখছি, কারণ আমিও পীযূষকে চিনি। পীযূষ এমন ছেলেই নয়, আপনি না বললেও আমি ব্যক্তিগতভাবে পীযূষের কেসটা দেখতাম। আচ্ছা, তাহলে এখন আমি উঠি রুদ্র। হ্যাঁ কাকু, আপনি সাবধানে বাড়ি ফিরে যান। আমি আপনাকে পরে সবকিছু জানাচ্ছি, কেমন? নিখিলেশবাবু উঠে দাঁড়িয়ে দরজার দিকে যেতে যেতে আবার পিছনে ঘুরে রুদ্রর কাছে এলেন। তারপর বললেন, রুদ্র, আমি জানি তদন্তটা তোমার পেশা, আর পীযূষের কেসটা যেহেতু তুমি দেখছো, আর তাই তুমি যদি একটু বলতে তোমার ফিসটা কত লাগবে তাহলে খুব ভালো হতো। এটা কি বলছেন কাকু? পীযূষ আমার ছোট ভাইয়ের মতো। আপনি চিন্তা করবেন না, আমি তো বললাম আমি দেখছি এই কেসটা। টাকা পয়সা নিয়ে আপনাকে এত ভাবতে হবে না। না, তাও যদি তুমি বলতে। কাকু, আমিও তো আপনার ছেলের মতো না, প্লিজ এভাবে বলবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আজ তাহলে আসি। এরপর নিখিলেশবাবু চলে যান। তারপর রুদ্র সোফায় কিছুক্ষণ বসে থাকে। টেবিলে ওর ফোনটা পড়েছিল, হাতে নিয়েই একটা নাম্বার ডায়াল করল। দুবার রিং হতেই ওপাশ থেকে ফোনটা রিসিভ হলো। রুদ্র বলে উঠল, তুই এখন কোথায় আছিস? ঠিক আছে, আধ ঘন্টার মধ্যে আমাদের অফিসে আয়, দরকার আছে। হ্যাঁ, একটু জরুরি বটে, আমি অফিসে যাচ্ছি, তুই আয়, তারপর বলছি। আমি কিন্তু ওয়েট করব। রুদ্র ফোনটা নিচে নামিয়ে রাখে। তারপর নিচের ঘরে গিয়ে কিছুক্ষণ বসে নিখিলেশ কাকুর কথাগুলো একটা নোটপ্যাডে খসখস শব্দে তাড়াতাড়ি করে লিখে নিল, যেগুলো তার কেস সমাধানে অনেকটা সাহায্য করবে। তারপর নিজেদের অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। বেশিক্ষণের পথ নয়, হেঁটে হলেও 10 মিনিট সময় লাগে। তবে রুদ্রর যেহেতু বাইক আছে, তাই বাইক নিয়ে রুদ্র 5 মিনিটে অফিসে পৌঁছে গেল। সেখানে গিয়ে নোটপ্যাডটা বের করে রাখল। আধ ঘন্টার মধ্যেই সন্দীপ চলে আসে। সন্দীপ রুদ্ররই বন্ধু। রুদ্র আর সন্দীপ দুজনে মিলে একটা ডিটেকটিভ এজেন্সি চালায়। বলা যায় দুজনেই একে অপরের ছায়া সঙ্গী। রুদ্র যেমন তীক্ষ্ণ বুদ্ধি, ঠিক তেমনই সন্দীপ ক্যারাটেতে খুবই দক্ষ, সাথে একজন দক্ষ স্কেচ আর্টিস্ট। কোনো ঝামেলা হলে সন্দীপ একাই 3-4 জন ছেলেকে কাবু করে নিতে পারে। সেদিক থেকে রুদ্রও কিছু কম যায় না। তবে মারপিটটা রুদ্র একদমই পছন্দ করে না। কিন্তু যখনই সোজা আঙুলে ঘি না ওঠে, তখনই হাতটা বেঁকাতে হয়। আর এই হাত বেঁকানোর কাজটা সর্বপ্রথম সন্দীপই করে। পাড়ার আনাচে কানাচে ছেলে ছোকরার দল সন্দীপ আর রুদ্রকে খুবই ভয় করে। ওই জন্যই পাড়ায় মেয়েদের উপর বিরক্ত করা, টন্টিং করা অনেকটাই কমে গেছে। এখন তো তারাই রুদ্র আর সন্দীপের হয়ে কাজ করে। অনেক খবর তো তারাই রুদ্রদের জোগাড় করে দেয়। দুজনকেই একসাথে মানিক জোড় বলে। সন্দীপ আসতেই রুদ্রকে জিজ্ঞাসা করে, কিরে, কি কেস? এত জরুরি তলব? কোনো জরুরি কেস আছে বুঝি? কেস তো আছে, আর সেই ব্যাপারে তোর সাথে আমার একটু কথা ছিল। বল না, কি কথা? এরপর রুদ্র সন্দীপকে সমস্ত ঘটনা খুলে বলে। সবটা শোনার পর সন্দীপ বলে ওঠে, আমারও তো কেমন একটা যেন মনে হচ্ছে। এই মেয়েটা আবার কি? না মানে তার না আছে কোনো নাম, না দেখতে কেমন সেটাও কেউ জানে। তাহলে মেয়েটাকে আমরা খুঁজবো না কিভাবে?
এটাই ভাবছি, কাকুর কাছ থেকে পীযূষের বন্ধুদের ব্যাপারটা একটু জেনে নিলে ভালো হতো। আসলে আমার তখন মাথায় ছিল না। আচ্ছা চল, একবার বেরোতে হবে। কোথায় যাবি? নিখিলেশ কাকুর বাড়িতে যাব। একবার ওই পীযূষের বন্ধুদের নাম, ঠিকানা প্লাস ফোন নাম্বার এগুলো জোগাড় করতে হবে। তাহলে আমরা পরবর্তী কাজ শুরু করতে পারবো। আচ্ছা চল, আমি বাইক নিয়ে আসছি, অসুবিধা হবে না। আমিও তো বাইক নিয়ে এসেছি। দরকার নেই, একটা হলেই তো হয়ে যাবে। না, দুজনেই বাইক নিয়ে যাব। কি কেস বলতো? আর সে তেলের খরচের কথা বলছিস না? কারণ আছে। কি কারণ? তুই তোর বাইক নিয়ে কাকুর বাড়ির কিছুটা দূরে থাকবি আর আশেপাশের চারিদিকে একটু নজর রাখবি। কেউ কাকুদের বাড়িতে নজর রেখেছে কিনা সেটা জানতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই না হয় করব। চল এখন। শোন, তুই আগে গিয়ে দাঁড়াবি, আমি পরে যাচ্ছি। আমার সাথে বাইরে কথা বলবি না কিন্তু, হ্যাঁ? যেন কেউ বুঝতেই না পারে আমরা পীযূষের কেসটা দেখছি। আমার মনে হচ্ছে পীযূষ কোনো বড় চক্রান্তের সাথে জড়িয়ে গিয়েছিল, তাই কাউকে বুঝতে দেওয়া যাবে না আমরা কেসটা দেখছি বলে। বুঝতে পেরেছিস? সব কিছু গোপনে হবে। ঠিক আছে ভাই, আমি তাহলে বেরোচ্ছি। আচ্ছা, ঠিকানাটা একটু বলে দে। এরপর রুদ্র সন্দীপকে কোথায় দাঁড়াতে হবে সেটা বলে দেয়। সন্দীপ যাওয়ার 10 মিনিট পর রুদ্র বাড়ি থেকে বের হলো। কানে ব্লুটুথ, দুজনেরই কানেক্ট করা। কিছুক্ষণের মধ্যেই রুদ্র নিখিলেশ কাকুর বাড়িতে এসে দরজায় টোকা দেয়। দরজা খুলে দেয় প্রিয়া। রুদ্রকে সামনে দেখে জিজ্ঞাসা করে, রুদ্রদা, তুমি এখানে কিছু বলবে? হ্যাঁ, একটু কাকুর সাথে কথা ছিল। আচ্ছা, ভেতরে এসো। প্রিয়া রুদ্রকে নিয়ে বসার ঘরে আসে। তারপর তার বাবাকে ডেকে দিলে নিখিলেশবাবু বেরিয়ে এসে রুদ্রকে দেখে অবাক হয়। জিজ্ঞাসা করে, রুদ্র, তুমি এখানে কিছু বলবে? বলছি, একটা কথা ছিল কাকু। তখন অ্যাকচুয়ালি আমার জানা হয়নি পীযূষের বন্ধুদের কথা, তাই আপনি যদি ওর বন্ধুদের নাম্বার দেন তাহলে আমার কাজ করতে সুবিধা হবে আর কি। মানে কাদের সাথে মেলামেশা করতো এইসব জানা খুব দরকার কি না? তাহলে হয়তো মেয়েটির ব্যাপারে আমি জানতে পারবো। আচ্ছা, কিন্তু সবার ফোন নাম্বার তো আমি জানি না। তবে ওরা একই কলেজে পড়ে, আমি ওদের সাথে কথা বলেছিলাম, কিন্তু ওরা মেয়ের ব্যাপারে কোনো কথা বলেনি। তারা বলেছিল পীযূষের কোনো মেয়ে বন্ধু ছিল না। এবার ওরা মিথ্যে কথা বলেছিল কিনা সেটা আমি জানি না। আচ্ছা বেশ, আপনার কাছে পীযূষের যে কটা বন্ধুর ফোন নাম্বার আছে সেগুলো দিন, আমি তারপর দেখছি কি করা যায়। একটু দাঁড়াও, আমি ফোনটা নিয়ে আসি। কয়েক মিনিটের মধ্যে নিখিলেশ কাকু নিজের ফোন এনে পীযূষের 2 বন্ধুর নাম্বার দেয়। রুদ্র সেগুলো নিজের ফোনে সেভ করে নেয়। আর তখনই রুদ্র বলে, বেশ, আজ তাহলে আমি আসছি। কিছু জানতে পারলে আমি আপনাকে জানাবো, কেমন? আচ্ছা বেশ। সব নাম্বারগুলো নিয়ে রুদ্র বেরিয়েই আসছিল, এমন সময় কিছু একটা মনে করে দাঁড়িয়ে যায়। পেছন ঘুরে নিখিলেশ কাকুকে বলে, আচ্ছা কাকু, আপনি তো আমায় বলেছিলেন যে মেয়েটি প্রিয়ার রুমে ছিল। এখন একবার প্রিয়াকে ডাকুন তো, ওর সাথে আমার কিছু কথা আছে। দেখি ও যদি আমাকে কিছু সাহায্য করতে পারে। আচ্ছা বেশ বেশ, আমি প্রিয়াকে ডেকে দিচ্ছি। নিখিলেশবাবু প্রিয়াকে ডেকে দিলেন। প্রিয়া উৎসুক দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে থাকে। তখন রুদ্র বলে, প্রিয়া, কাকু কিন্তু পীযূষের মৃত্যুটা একেবারেই স্বাভাবিক বলে মনে করছেন না। উনি মনে করেন যে এই মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে। পীযূষকে ড্রাগ কেসে ফাঁসানো হয়েছিল। কাকুর ধারণা যে মেয়েটিকে পীযূষ এই বাড়িতে নিয়ে এসেছিল হয়তো ওই পীযূষের মৃত্যুর কারণ। আর কাকু আমাকে বলেছে মেয়েটা তোমার ঘরেই ছিল, তাই তুমি মেয়েটাকে বেশি দেখেছ। তা তোমাকে আমি কিছু প্রশ্ন করতে চাই। রুদ্রর কথা শুনে প্রিয়া ভয়ে ভয়ে একবার তার বাবার দিকে তাকালো। নিখিলেশবাবু চোখের ইশারায় শান্ত হতে বলল। প্রিয়া চোখে ভয় দেখে রুদ্র প্রিয়াকে বলল, প্রিয়া, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি যা প্রশ্ন করব শুধু মনে করে তার উত্তর দেবে, কেমন? তাহলেই হবে। প্রিয়া এবার একটু শান্ত হলো। রুদ্র প্রিয়াকে সোফায় বসতে বলল। প্রিয়া তাই করল। রুদ্র এবার জিজ্ঞাসা করল, আচ্ছা প্রিয়া, কাকুর কাছে শুনেছি মেয়েটা সবসময় বোরখা পরে থাকতো, তাই তোমরা মেয়েটার মুখ কোনোদিন দেখোনি? হ্যাঁ, মেয়েটার মুখ আমি কোনোদিনও দেখিনি। এমনকি রাতেও মুখে কাপড় ঢাকা দিয়েই ঘুমোতো। আমি বলেছিলাম যে ঘরে তো আমরা দুজন ছাড়া আর কেউ নেই, তাহলে এখন তো কাপড় সরাতেই পারো। আমি এটা বলেছিলাম যে আমি তো মেয়ে, আর মেয়ের সামনে এইভাবে পর্দা করে থাকতে হবে না। কিন্তু মেয়েটা আমার কোনো কথা শোনেনি গো। এত গরমের মধ্যেও মেয়েটা মুখে কাপড় দিয়ে ঘুমোতো। আচ্ছা বেশ, ঠিক আছে।
প্রিয়া মেয়েটির কোনো জিনিস এনেছিল, মানে জামা কাপড় কিছু বা কোনো কাগজপত্র? না, তেমন তো কিছু মনে পড়ছে না, তবে হাতে ফোন ছিল। কিন্তু যখনই কাউকে ফোন করতো তখন দাদার ফোন থেকে ফোন করতো, নিজের ফোনটা ব্যবহার করতো না। এটা কিভাবে জানলে? আসলে বাথরুমে একদিন মেয়েটা ফোন করেছিল। প্রথমে আমি বুঝতে পারিনি। আমি বাথরুমের দরজা নক করেছিলাম, তখন কিছুক্ষণের মধ্যে মেয়েটা বেরিয়ে এসেছিল। তখন ওর হাতে আমি দাদার ফোনটা দেখেছিলাম। জিজ্ঞাসা করতে বলেছিল ওর ফোনে নাকি চার্জ শেষ হয়ে গেছে, তাই দাদার ফোনটা নিয়েছে। আমি দাদাকে এই কথা জিজ্ঞাসা করেছিলাম, দাদাও একই কথা বলেছিল, তাই আমি বেশি আর পাত্তা দিইনি গো। আচ্ছা, বাথরুমে যখন কথা বলছিল তুমি কি কিছু শুনতে পেয়েছিলে? না, তবে খুব বেশি চিন্তিত লাগছিল আর বেশ ভয়ও পেয়েছিলাম। এমনটা মনে হয়েছিল, দাদা তো বলেছিল মেয়েটার বাড়ির লোক তার বিয়ে দিচ্ছিল। আমার মনে হয় মেয়েটার বাড়ির লোকেদের খুব ভয় পাচ্ছিল, হয়তো ভাবছিল যদি কোনো দিনও ধরা পড়ে যায়। কিন্তু আরেকটা কথা আছে। কি কথা? আমি কৌতূহলবশত ওকে জিজ্ঞাসা করেছিলাম যে ও কাউকে পছন্দ করে কিনা। তখন কি বলেছিল? বলেছিল এমন ব্যাপার না, সে শুধু এখন বিয়ে করতে চায় না। কিন্তু আমার কথাটা না বিশ্বাস হয়নি জানো। বিয়ের জন্য পালিয়ে এসেছে, তারপরেও কাউকে পছন্দ করে না। কেমন যেন একটা সন্দেহ লাগছিল। আর আমি যে ওকে সন্দেহ করছি সেটাও বুঝতে পেরেছিল। তবে একদিন দাদার সাথে কথা বলছিল, আমি কিছু কথা শুনেছিলাম, তখন আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। কি কথা? মেয়েটা তার কোনো আঙ্কেলের সাথে কথা বলছিল। দাদাকে বলছিল আঙ্কেল একবার এখানে চলে এলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, সাথে তার বাবার। আর তখন দাদা বলে চুপ, এই কথাটা একেবারে কাউকে বলবে না, এমনকি মুখেও উচ্চারণ করবে না। তাই মেয়েটা কি বলতে চেয়েছিল না সেটা আমি বুঝতে পারিনি গো। আর তখনই নিখিলেশবাবু বলে উঠলেন, কই, এই কথা তো তুই আগে আমাদের বলিসনি। না, এটা আমার মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। আমি পরে বলবো ভেবেছিলাম, কিন্তু ভুলে গেছিলাম আবার। আমি ভেবেছিলাম যে হয়তো তার বাবা অবর্তমানে ওর সাথে কারো জোর করে বিয়ে দিতে চেয়েছিল। মেয়েটার বাবা হয়তো এখানে নেই, আর মেয়েটা অনেক বড় লোক। কিভাবে বুঝলে? মেয়েটার হাতে ডায়মন্ডের রিং ছিল, অন্ধকারেও তা জ্বলজ্বল করতো। আমি তো ওটার দামও জিজ্ঞাসা করেছিলাম, বলেছিল যে ওর বাবা দিয়েছে। তাতে বুঝতে পেরেছিলাম মেয়েটা না অনেক বড় লোক। আচ্ছা, আর কিছু কথা মনে পড়ছে, মানে যেটা দেখে আমরা মেয়েটাকে খুঁজে পাবো? না, তেমন কিছু মনে পড়ছে না। তবে মেয়েটার গলার শটটা না খুব মিষ্টি ছিল, আর লম্বায় আমার থেকে একটু বেশিই হবে, দাদার হাইটের ছিল। আর হ্যাঁ, মেয়েটার তর্জনীতে একটা তিল ছিল, আমি দেখেছিলাম খাওয়ার খেয়ে হাত ধোয়ার সময়। আচ্ছা বেশ, আজ আমি আসছি কেমন? আর কিছু কথা মনে পড়লে আমাকে ফোন করবে। ঠিক আছে। এরপর রুদ্র নিখিলেশবাবুর বাড়ি থেকে বেরিয়ে গেল। রাস্তার মোড়ে সন্দীপকে দেখতে পেল, তবে কথা বলল না। কানের ব্লুটুথে রুদ্র সন্দীপকে বলল, চল চল চল, এখন কথা বলবি না, কলেজ যেতে হবে, একেবারে কলেজেই কথা বলবো। ওকে। এরপর ওরা দুজনে সোজা পীযূষের কলেজে পৌঁছাল। রুদ্র আগে কলেজে ঢুকে তার বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। বরাবরের মতো তার বাজ পাখির চোখগুলোতে কালো রঙের সানগ্লাস দিয়ে ঢাকা ছিল, যেন কেউ তার চোখের ভাষা বুঝতে না পারে। অন্যদিকে সন্দীপও কিছু কম যায় না, তার চোখেও ছিল ব্লু কালারের সানগ্লাস, যেটা তার খুবই প্রিয়। যাই হোক, দুজনে যখন দুজনের সামনে এসে দাঁড়ালো, তখন বেশ অনেকটা ভাব নিয়ে রুদ্র কলেজের অফিস রুমটার দিকে তাকিয়ে সন্দীপকে জিজ্ঞাসা করলো, এবার বল, সন্দেহজনক কিছু নজরে পড়েছে? না, আমি যতক্ষণ ওখানে দাঁড়িয়েছিলাম এমন কিছুই দেখিনি। আশপাশটা ভালো করে লক্ষ্য রেখেছিলি তো? কই শেখ? না, একদমই নয়। চল তাহলে। কলেজের ভেতরে যাওয়ার আগে ছোট করে রুদ্র প্রিয়ার সব কথা সন্দীপকে বলে নিল। এরপর বাজ পাখির মতো দুজোড়া চোখ চারিদিকে খুব ভালো করে দেখে নিল। চোখের সানগ্লাসগুলো দুজনেই পড়ে রইল। অফিস রুমটার বাইরে দাঁড়িয়ে একবার পেছনের দিকে তাকিয়ে দেখল কেউ তাদের নজর করছে কিনা। আর তারপরেই কলেজের একজন স্টাফকে সন্দীপ জিজ্ঞাসা করলো, প্রিন্সিপাল স্যার আছেন তো? হ্যাঁ আছেন। তারপর আর কোনো কথা বলল না দুজনে। সোজা প্রিন্সিপাল স্যারের রুমের দিকে দুজনে এগিয়ে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে দুজনে একবার ভালো করে চারিদিক দেখল। অনেক পুরনো স্মৃতি আছে এই কলেজে।
কারণ এই কলেজটা তাদের অনেক কিছুর সাক্ষী। পড়েছে তারা এই কলেজে, তাই কলেজের প্রতিটি দেওয়াল তাদের চেনা। দরজার ওপারে বসে থাকা স্যারটাও তাদের চেনা। কত বকা, কত আবদার, কত ঝগড়া মিটিয়েছেন ওই স্যার, অর্থাৎ তাদের প্রিন্সিপাল স্যার। নাম অমিতাভ চ্যাটার্জি। দরজায় নক করতেই স্যার ফাইল থেকে চোখ তুলে সামনের দিকে তাকালেন। রুদ্র আর সন্দীপকে দেখে বললেন, আরে রুদ্র আর সন্দীপ যে, এসো এসো, ভেতরে এসো। রুদ্র আর সন্দীপ প্রিন্সিপাল স্যারের রুমের ভেতরে যায়। স্যার তাদের চেয়ারে বসতে বলে। দুজনে চেয়ারে বসে। পীযূষের ব্যাপারটা বলতেই স্যার খুবই দুঃখ প্রকাশ করে, কিন্তু তিনিও কথা মানতে নারাজ যে পীযূষ এমন কিছু করতে পারে বলে। আর ড্রাগ কেসের সাথে তো কিছুতেই জড়িয়ে থাকতে পারেই না। স্যারের কথা শুনে রুদ্র বলে উঠল, হ্যাঁ স্যার, এটা আমাদেরও মনে হয়, কিন্তু পীযূষ যে এতটা বোকামি করে বসবে এটা ঠিক কেউ বিশ্বাস করতে পারছে না। নিখিলেশ কাকু তাই মনে করছেন এইসবের পেছনে অন্য কোনো কারণ ছিল। তাই আমরা একটা দরকারে আপনার কাছে এসেছি। পীযূষের ব্যাপারে আমাদের অনেক কথা জানতে হবে, মানে ও কাদের সাথে মেলামেশা করতো, কাদের সাথে কথা বলতো, এইসব আর কি। তাই যদি আপনি কাইন্ডলি একটু ওর বন্ধুদের ডেকে দেন তাহলে আমাদের জিজ্ঞাসাবাদ করতে সুবিধা হবে আর কি। এখন ওরাই বলতে পারবে পীযূষ সত্যি সত্যি কি কোনো খারাপ চক্রের ফাঁদে পড়েছিল। আচ্ছা, একটু অপেক্ষা করো, আমি ওদের ডেকে পাঠাচ্ছি। এর মিনিট 10 মধ্যে 3 জন ছেলে প্রিন্সিপাল স্যারের রুমে প্রবেশ করল। স্যার বলতে শুরু করলেন, আদি, সোম, সূর্য, এসো, তোমরা ভেতরে এসো। রুদ্র, সন্দীপ, এরাই পীযূষের বন্ধু। তোমরা কি জিজ্ঞেস করবে করে নাও, আমি একটু আসছি, তোমরা কথা বলো। না না স্যার, আপনি থাকুন, আপনার সামনেই আমরা কথা বলতে চাই। আচ্ছা বেশ, তোমরা যখন বলছো তখন না হয় আমি থাকছি। এরপর রুদ্র আর সন্দীপ 3 বন্ধুর সামনে গিয়ে দাঁড়ালো। ওদের মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ওরা খুবই চিন্তিত আছে। রুদ্র তাদের দিকে একবার ভালো করে দেখে নিয়ে বলতে শুরু করলো, হাই এভরিওয়ান, আমি রুদ্র সেন, আর ও আমার বন্ধু সন্দীপ দাস। আমরা প্রফেশনাল ডিটেকটিভ। আজ এই ঘরে যা যা কথা হবে সেসব কথা তোমরা কাউকে বলবে না, পুরোটাই খুব সিক্রেট থাকবে। আমরা পীযূষের কেসটা দেখছি। ওর মৃত্যুটা যে স্বাভাবিক নয় এমনটাই ওর পরিবারের লোক দাবি করেছেন। তাই পীযূষের কেসটা আমরা তদন্ত করছি। পুলিশের কাজ করছে আর আমরা আমাদের কাজ করছি। আর পীযূষের কেসটা সমাধান করতে গেলে ওর ব্যাপারে আমাদের অনেক কিছু জানতে হবে। তাই তোমাদের কাছে আমরা এসেছি। আমরা আশা করব তোমরা সব ঠিকঠাক উত্তর দেবে। রুদ্রর কথায় ওরা 3 জনে খুব চিন্তিত হয়ে পড়ল। রুদ্র তাও তাদের টেনশন নিতে বারণ করল। তারপর পীযূষের ব্যাপারে খুঁটিনাটি সব জানতে চাইল। তারা সবাই উত্তর দেয়। সন্দীপ ফোনের মধ্যে সব রেকর্ড করে রাখছিল। পীযূষ যে এমন ড্রাগ কেসের সাথে জড়িত থাকতে পারে এটা তারাও বিশ্বাস করে না। শেষে রুদ্র একটা প্রশ্ন করল, পীযূষের কি কোনো গার্লফ্রেন্ড ছিল? প্রশ্নটা শুনে 3 জনে চুপ করে গেল। রুদ্র আবার প্রশ্ন করলে এবার আদি বলে, স্যার, পীযূষের কোনো গার্লফ্রেন্ড ছিল না। যতটা আমরা জানি কোনোদিন ওকে কোনো মেয়ের সাথে কথা বলতেও দেখিনি, নামও শুনিনি ওর মুখে। আচ্ছা, তাহলে তোমাদের কোনো মেয়ে বান্ধবী আছে? না স্যার, মেয়ে বান্ধবী নেই। একটু ভেবে বলো তো, যার তর্জনীতে তিল আছে এমন কোনো বান্ধবী রয়েছে? কথাটা শুনে 3 জনেই একটু ভাবতে লাগলো, কিন্তু 3 জনেই বুঝতে পারলো না আর মনেও করতে পারলো না এমন মেয়ে বান্ধবীর কথা। আচ্ছা, তোমাদের এই কদিনের মধ্যে পীযূষের সাথে কারোর কথা হয়েছিল? তখন সোম বলে উঠল, স্যার, আমার সাথে ফোনে কথা হয়েছিল। কি কথা বলেছিল? বলছিল কোনো ফাঁকা জায়গা আছে কিনা, বিশেষ করে আমার মেসোর ফ্ল্যাটটা এখনো ফাঁকা আছে কিনা। কেন? আমি জানি না স্যার, আমি জিজ্ঞাসা করেছিলাম, বলল কদিনের জন্য লাগবে। আমি আরও বলেছিলাম কে থাকবে, কিন্তু পীযূষ সেটা বলেনি, শুধু বলেছিল দেখা হলে সব বলবে। কিন্তু আমি ওকে বলেছিলাম যে মেসো আর মাসি কিছুদিন আগেই ফিরেছে, তাই ওখানে কাউকে রাখা যাবে না। তারপর পীযূষ কি বলেছিল? কিছুই বলল না, ফোনটা রেখে দিল। আর তার 2 দিন পরেই তো ওকে পুলিশে ধরেছিল। তারপর আর কথা হয়নি স্যার। আচ্ছা, বিগত কিছুদিনের মধ্যে পীযূষের ব্যবহার কেমন ছিল?
কিছু অস্বাভাবিকতা কি লক্ষ্য করেছিলে? না স্যার, একেবারে স্বাভাবিক ছিল, কিন্তু তাও যেন মনে হতো কোথাও কোনো একটা টেনশনে আছে। কি নিয়ে টেনশন করছিল সেটা আমি জানি না স্যার। তোমরা ওকে জিজ্ঞাসা করনি? করেছিলাম স্যার, ওকে অনেকবারই জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু ও বলতে চায়নি। শুধু বলেছিল পড়া নিয়ে একটু চাপে আছে, তাই আমরা আর কিছু কথা বলিনি। কারণ সামনেই তো আমাদের এক্সাম, তাই ভেবেছিলাম যে হয়তো পীযূষ ঠিকই কথা বলছে। আচ্ছা, আর কিছু দেখেছিলে পীযূষের মধ্যে, বা কোনোদিন ওকে ফোনে কথা বলতে শুনেছো? না স্যার, ওকে কারোর সাথে কথা বলতে শুনিনি, ফোনেও কারোর সাথে কথা বলতে শুনিনি। আচ্ছা ঠিক আছে, তোমরা এখন আসতে পারো। পরে আবার কিছু দরকার পড়লে তোমাদের সাথে যোগাযোগ করবো, কেমন? শহর ছেড়ে কিন্তু এখন কেউ কোথাও যাবে না। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। রুদ্র আর সন্দীপ দুজনে দুজনের দিকে তাকালো। বোঝাই যাচ্ছে দুজনের মনেই এখন অনেক প্রশ্ন। তাহলে কি পীযূষ ওই মেয়েটার থাকার জন্য ফ্ল্যাটটা খুঁজেছিল? কিন্তু মেয়েটা কি সম্পর্ক? এমনি এমনি কোনো মেয়ের জন্য পীযূষ কি এতটা ভাববে? মেয়েটা কি সত্যি ওর বন্ধু ছিল, নাকি বন্ধুর থেকেও বেশি কিছু? কিন্তু তাহলে মেয়েটার ব্যাপারে কেউ কিছু জানে না কেন? কে এই মেয়ে, যার নাম নেই, কেমন দেখতে তা কেউ জানে না, কোথায় বাড়ি তাও কেউ জানে না, আর যে জানতো সে এখন আর বেঁচে নেই? তাহলে কে বলবে মেয়েটাকে? তারা আর কোনো প্রশ্ন করল না। তবে পীযূষের বন্ধুরা যাওয়ার আগে সন্দীপ তিনজনের ফোন নাম্বার নিয়ে নিল। তিনজনেই প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে যায়। ওরা চলে যেতেই রুদ্র আর সন্দীপ প্রিন্সিপাল স্যারকে প্রণাম করে বেরিয়ে পড়ে। কি বুঝছিস? কে এই মেয়ে, যার কোনো চিহ্ন নেই? শুধু পীযূষের পরিবার ওই মেয়েটার খবর বলছে। ওরা কি সত্যি কথা বলছে? কি মনে হয় রুদ্র? তুই তো পীযূষের বাবা মাকেও চিনিস। পীযূষ কি সত্যিই খুব ভালো ছেলে, নাকি ছেলেকে এমন একটা জঘন্য অপবাদ থেকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছে? সন্দীপের সন্দেহের কারণগুলো শুনে খুব অবাক হয়, কিন্তু রুদ্র সবটা কথার কথা বলে উড়িয়ে দিতেও পারছে না। কিন্তু এতদিন ধরে রুদ্র পীযূষ আর নিখিলেশ কাকুকে চেনে, তারা মিথ্যে কথা বলবে বলেও তার মনে হয় না। তাহলে তাদের কথা যদি সত্যি হয়, তাহলে মেয়েটা কে? কোথায় গেল মেয়েটা? সন্দেহগুলো মাথা থেকে ফেলে রুদ্র বলল, না রে সন্দীপ, কাকু মিথ্যে কথা বলতে পারে না, যতটা আমি চিনি আর কি। আচ্ছা, তাহলে এবার কোথায় যাবি? চল, থানায় যেতে হবে। কেন? পীযূষকে ওরা কোথায় কিভাবে অ্যারেস্ট করেছিল সবটা জানতে হবে তো। আচ্ছা চল। আচ্ছা, পীযূষের কেসটা কোন অফিসার দেখছিল জানিস? যতটা জানি সুশান্ত লাহিড়ী। আমি তো ওটাই খবর পেয়েছিলাম। চল তাহলে একবার সুশান্ত স্যারের সাথে দেখা করে আসি, কিছু প্রশ্নের উত্তর পাওয়া যাবে। এরপর ওরা দুজনে থানায় আসে। সুশান্ত স্যার থানায় ছিলেন না। ওরা থানাতেই কিছুক্ষণ অপেক্ষা করে। তার কিছুক্ষণ পর সুশান্ত স্যার থানায় প্রবেশ করলেন। নিজের কেবিনে গিয়ে বসলেন। একজন কনস্টেবল গিয়ে স্যারকে কিছু কথা বললেন। তারপর রুদ্র আর সন্দীপের কাছে এসে বললেন, স্যার আপনাদের ভেতরে ডাকলেন। রুদ্র আর সন্দীপ সুশান্ত স্যারের সাথে দেখা করতে ওনার কেবিনে যায়। দরজায় নক করতেই সুশান্ত স্যার বলে উঠলেন, ভেতরে এসো। অনুমতি পেয়ে রুদ্র আর সুশান্ত ভেতরে গিয়ে সামনে দাঁড়াতেই সুশান্ত স্যার বললেন, কি কেস? থানায় দুজনে একসাথে? কোনো কেসের ব্যাপার বুঝি? হ্যাঁ স্যার, একটু কেসের ব্যাপারে আপনার সাথে দেখা করতে এসেছি। তা বেশ বেশ। আজকাল আবার মানুষ পুলিশের থেকে ডিটেকটিভের ওপর বেশি ভরসা করে। পুলিশের ওপর আস্থা রাখতে পারছে না মানুষজন। আর এটা সত্যি আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। না স্যার, এমনটা নয়। তুমি বললে কি হবে, আমি তো সেটা বুঝতে পারি। পুলিশ তো, আমি পুলিশ হয়ে পুলিশের ওপরে বিশ্বাস রাখতে পারি না। তোমাকে আমি আর কি বলি বলো। বসো বসো, কিছু নেবে? চা বলবো নাকি কফি? না স্যার, কিছু লাগবে না। কয়েকটা প্রশ্ন আছে, যদি একটু উত্তর দেন তাহলে খুব ভালো হয় আর কি। এখন আপনার হাতে সময় আছে তো? পুলিশের হাতে আর সময়? নাও নাও, তোমাকে ওইসব নিয়ে ভাবতে হবে না। তুমি শুধু বলো তোমার কি প্রশ্ন আছে। স্যার, আমি পীযূষের কেসটা হাতে নিয়েছি। নিখিলেশ কাকু এসেছিলেন আমার কাছে। উনি ওনার ছেলের মৃত্যুটা একেবারেই মেনে নিতে পারেননি তো। তা উনি মনে করেন যে পীযূষকে ফাঁসানো হয়েছিল, আর সেই জন্য পীযূষ এমন একটা বোকামির কাজ করেছে।
পীযূষকে তো আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তাও যদি ওর মাথার উপর থেকে বদনামটা সরানো যায় তাহলে হয়তো পীযূষ শান্তি পাবে। দেখো রুদ্র, পীযূষ ছেলেটাকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, তবে ছেলেটা যে এইভাবে নিজেকে শেষ করে ফেলবে সেটাও আমি আশা করিনি। আসলে স্যার, মধ্যবিত্ত পরিবারের ছেলে তো, সম্মানটাই অনেকটা দামি। লোকে 5 কথা বলছিল, সেটা হয়তো মেনে নিতে পারেনি। যাক সেসব কথা, ওকে তো আর ফিরিয়ে আনতে পারবো না। হ্যাঁ, তোমার কি প্রশ্ন আছে বলো। স্যার, আপনি পীযূষকে কোথা থেকে অ্যারেস্ট করেছিলেন? আমাদের কাছে খবর আসে বাইপাসের ধারে যে নাইট ক্লাবটা আছে না, ওখানে ড্রাগ ডিলার এসেছে বাইরের দেশ থেকে, আর সেখানে ড্রাগের ডিল হচ্ছে। খবরটা পাওয়ার সাথে সাথেই আমরা ফোর্স নিয়ে যাই, কিন্তু ড্রাগ ডিলারকে ধরতে পারিনি। কিন্তু ওখানে ওই ক্লাবে যারা যারা সেদিন ছিল তাদের আমরা জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। সেখানেই পীযূষকে আমরা পেয়েছিলাম, তবে ও বারে বারে বলেছিল যে ও এইসবে জড়িত নয়। আমরা এমনি নর্মাল জিজ্ঞাসাবাদের জন্য সবাইকেই আটকে রেখেছিলাম, কিন্তু ও মাঝখান থেকে একজনের সাথে মারপিট করতে শুরু করে, আর ওই জন্যই ওকে আটকে রেখেছিলাম। আর এই খবরটা ওর বাড়ির লোকের কাছে গেল কিভাবে? মানে আপনারা ফোন করেছিলেন? জানি না, রাতের বেলা ওর বাবা মা থানায় এসে খুব কান্নাকাটি করে, ছেলেকে ছেড়ে দিতে হবে এই রকম বলতে থাকে। কিন্তু যে ছেলেটাকে মেরেছিল সে ওর নামে কমপ্লেন করে, তাই ওকে আমরা এমনি এমনি তো আর ছেড়ে দিতে পারি না। ছেলেটা কে ছিল? ছেলেটা তো ওর বন্ধু ছিল। স্ট্রেঞ্জ, বন্ধু হয়ে বন্ধুর সাথে মারপিট করছিল, আবার সেই বন্ধুর নামই কমপ্লেন করেছিল। হ্যাঁ, ব্যাপারটা আমারও কেমন যেন একটা লেগেছিল, তবে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে পীযূষ সেদিন ওই ক্লাবে যেতে চায়নি, ওই বন্ধুই নিয়ে গিয়েছিল। আর পীযূষের ধারণা ওই বন্ধুর জন্যই সেদিন তাকে পুলিশ অ্যারেস্ট করেছিল। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা দুজনেই মারপিট শুরু করে। আচ্ছা, তাহলে আপনি কি ওই ছেলেটিকেও অ্যারেস্ট করেছিলেন? কি আর করব, মারপিট তো দুজনেই করেছিল, তাই দুজনকেই অ্যারেস্ট করেছিলাম। পরের দিন ওই ছেলের বাবা এসে জামিনে ছেলেকে ছাড়িয়ে নিয়ে যায়, আর তার একটু বেলার দিকে পীযূষের বাবা এসে পীযূষকে জামিনে ছাড়িয়ে নিয়ে যায়। এখানে তো ড্রাগের সাথে ওদের কোনো লিঙ্কই তো পাইনি, ওদের ব্যাকগ্রাউন্ড চেক করেছিলাম। তাহলে পীযূষ শুধু শুধু নিজের প্রাণটা দিল? হ্যাঁ, ওই যে মধ্যবিত্ত পরিবারের সম্মানটা অনেক দামি। আর এতটাই দামি যে নিজের প্রাণটা এইভাবে দিল? আচ্ছা স্যার, পীযূষের পোস্টমর্টম রিপোর্ট আপনি দেখেছেন? হ্যাঁ দেখেছি, উপর থেকে ঝাঁপ দেওয়ার জন্য শিরদাঁড়া ভেঙে গিয়েছিল, সেই সাথে নিজের হাতের শিরাও কেটে নিয়েছিল। যে কোনো প্রকারে ছেলেটা মরতে চেয়েছিল, ছাদ থেকে ঝাঁপ দেওয়ার আগেই হাতের শিরা কেটে নিয়েছিল। রাতের বেলায় হাসপাতালে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, তাই শেষ পর্যন্ত ডাক্তার পীযূষকে বাঁচাতে পারেনি। তা আপনার কি মনে হয় স্যার, পীযূষ কি সম্মানের জন্য সুসাইড করেছে? হ্যাঁ, তাছাড়া আর কি হবে? আর তাছাড়া ওই কেস তো এখন প্রায় বন্ধই বলতে পারো। কিন্তু পীযূষের বাবা যে... হ্যাঁ, কাকু নিজের ছেলের মৃত্যু মানতে পারছেন না, তাই হয়তো এমনটা মনে করছেন। আচ্ছা ঠিক আছে, আজ আমরা আসছি, পরে যদি আর কোনো দরকার হয় তখন আপনাকে না হয় ফোন করে নেব। ফোন করতে পারি তো স্যার? হ্যাঁ হ্যাঁ, কেন নয়, কোনো দরকার পড়লে অবশ্যই ফোন করবে। আচ্ছা স্যার, তাহলে আজ আসছি। কথা বলেই রুদ্র আর সন্দীপ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, আর সঙ্গে সঙ্গে টেবিলে থাকা টেলিফোনটা বেজে উঠল। সুশান্ত স্যার রিসিভ করলেন, তারপর বলতে শুরু করলেন, হ্যাঁ স্যার, আমি জানি, আমি তো সব রকম চেষ্টা করছি, কোনো খবর পেলেই আমি আপনাকে জানাবো। হ্যাঁ স্যার, রাখছি। ফোনটা রাখতেই সুশান্ত স্যারকে বেশ চিন্তিত দেখালো। রুদ্র জিজ্ঞাসা করবে না ভেবেও জিজ্ঞাসা করেই ফেলল, কি হয়েছে স্যার, আপনাকে খুব চিন্তিত লাগছে? এনিথিং রং? না না, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আসছি। দুজনে থানা থেকে বেরিয়ে এলো। সন্দীপ জিজ্ঞাসু দৃষ্টিতে রুদ্রর দিকে তাকিয়ে থাকলে রুদ্র বলে উঠল, কি হলো, এইভাবে তাকিয়ে আছিস কেন? তুই খুব ভালো করেই জানিস আমি কেন তোর দিকে এইভাবে তাকিয়ে আছি। তখন তুই আমার হাত চেপে ধরেছিলি কেন? তার কারণ মেয়েটার ব্যাপারে আমি এখনই স্যারকে জানাতে চাইছিলাম না। কিন্তু কেন? আমরা যদি নিখিলেশ কাকুর সন্দেহের কারণটা না বলি তাহলে উনি আমাদের সাহায্য করবেন কিভাবে? আহা, আমি বুঝতে পারছি তোর কথা, কিন্তু এখনই না। চল অফিসে চল, বাকি কথা ওখানেই হবে।
অফিসে যখন দুজনে পৌঁছালো তখন দুপুর প্রায় হয়ে গেছে। রুদ্র সন্দীপকে বলল তার বাড়িতে খেয়ে নিতে, কিন্তু সন্দীপ মানা করলো। হাতে তখনও অনেকটা সময় ছিল। দুজনে বসে পীযূষের কেসটা নিয়ে আলোচনা করছে, এমন সময় সন্দীপ বলে উঠল, বলছি পীযূষের ফোনটা এখন কোথায় রে? কেন বলতো? কারণ মেয়েটা পীযূষের ফোন থেকেই কাউকে ফোন করেছিল, কি তাই তো? তুই তো আমাকে সেই কথাই বলেছিস। ঠিক তো, তারা একবার কাকুকে ফোন করি। নিখিলেশ কাকুকে রুদ্র ফোন করলো। প্রথমবার রিং হওয়ার পর কেটে যায়। দ্বিতীয়বার আবার ফোন করতেই নিখিলেশ কাকু ফোনটা রিসিভ করতেই রুদ্র অন্য কোনো কথা না বলে সোজা একটা প্রশ্ন করল। আচ্ছা কাকু, পীযূষের ফোনটা কোথায় আছে? রুদ্রর প্রশ্ন শুনে ওপাশে নিখিলেশ কাকু কিছুক্ষণ চুপ করে রইল। রুদ্র আবার জিজ্ঞাসা করলে এবার নিখিলেশ কাকু বলে উঠলেন, কোনটা তো বাবা জানি না। মানে কি বলছেন? আমি যতটা খবর পেয়েছি তাতে তো পীযূষ ছাদ থেকে ঝাঁপ দেওয়ার আগে আপনাকে ফোন করেছিল। তাহলে ফোনটা তো বাড়িতেই থাকার কথা। হ্যাঁ বাবা, ফোনটা বাড়িতেই থাকার কথা, কিন্তু ওই সময় ওইটা আমাদের কারোর মাথাতেই আসেনি। ফোনটা এখন কোথায় আছে সেটাও আমরা জানি না। এটা কিন্তু ভুল হয়েছে। তখন আমাদের মন একেবারেই ভেঙে পড়েছিল বাবা। পীযূষকে এমন রক্তাক্ত অবস্থায় দেখে কিছুই বুঝতে পারিনি। ফোনের কথাটা তো আমরা বেমালুম ভুলেই গিয়েছিলাম। তুমি এখন বললে বলে তো আমার মনে পড়লো। আচ্ছা বেশ, আমি বাড়ির ছাদে বাগানে খোঁজার চেষ্টা করছি, খুঁজে পেলেই তোমাকে ফোন করব। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা রাখছি। ফোনটা খুঁজে পেলেই আমাকে জানাবেন, তাহলে অনেক কিছু আমরা জানতে পারবো। আসলে মেয়েটা কার সাথে ফোনে কথা বলেছিল সেটা আমাদের জানা দরকার। আচ্ছা বেশ। এরপর রুদ্র ফোনটা কেটে দেয়। সন্দীপকে ঘটনাটা বলে। সবটা শুনে দুজনেই বেশ হতাশ হয়। সন্দীপ বেরিয়েই যাচ্ছিল, এমন সময় আবার রুদ্রর ফোনটা বেজে উঠল। রুদ্র ভাবল হয়তো নিখিলেশ কাকু ফোন করছে, কিন্তু না, ফোনের স্ক্রিনে সুশান্ত স্যারের নামটা দেখে একটু অবাক হলো। সন্দীপ বলল, ফোনটা রিসিভ কর, দেখো উনি কি বলছেন। হ্যাঁ স্যার বলুন। তুমি এখন কোথায় আছো? কেন স্যার, বাড়িতেই আছি, কিছু বলবেন? হ্যাঁ বলবো তো, কিন্তু ফোনে না। আচ্ছা বিকেলের দিকে আরেকবার থানায় আসতে পারবে? কি হয়েছে স্যার? মানে আপনার গলাটা এমন শোনাচ্ছে কেন? না তেমন কিছু না, তুমি ওই বিকেলের দিকে একবার এসো, তখনই সব কথা বলবো। আচ্ছা স্যার, ঠিক আছে। বলছি ওই সন্দীপকেও পারলে নিয়ে এসো। ওকে ওকে স্যার। ফোনটা কাটতেই সন্দীপ জিজ্ঞাসা করলো, কি বললেন? এখন তো কিছুই বললেন না, শুধু বললেন বিকেলের দিকে একবার থানায় আসতে। তোকেও অবশ্য সঙ্গে করে নিয়ে যেতে বললেন। কি ব্যাপার বলতো, কি কেস? বুঝতে পারছি না রে, ওখানে না গেলে তো জানতে পারবো না। তুই কি যাবি? হ্যাঁ, কেন যাব না? তার উপর আমাকে বলেছেন যেতে, তখন তো যেতেই হবে। আচ্ছা চল, আমি এখন আসছি, বেরোনোর আগে আমাকে একটা ফোন করবি, আমি চলে আসবো। আর এদিকে তোর নিখিলেশ কাকু কি বললেন সেটাও আমায় বলবি। হ্যাঁ সে তো বটেই, ঠিক আছে। এতক্ষণ তোমরা শুনছিলে লেখিকা মৌরুই দাসের কলমে সত্য যেখানে লুকানো গল্পটির প্রথম পর্ব। পরের পর্ব আসবে আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। গল্পের কথকের ভূমিকায় ছিল অচ্যুতা। গল্পটির অন্যান্য চরিত্রে আছে সাধ্যায়, প্রীতম, সুমনা, অতনু, তনয়, সৌরভ রায়, শ্রাবণী, রুদ্রনীল, তমাল, ঋতদীপ, পার্থ, প্রত্যুষা, সুদীপ্তা, কৃষ্ণেন্দু। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। ভিডিও গ্রাফিক্স করেছেন চঞ্চল রুইদাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে একদম ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম, ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী নতুন কোনো গল্পে। শুভরাত্রি।